প্রিয় ছাত্রছাত্রীরা, ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে ক্লাস 9-এর ইংরাজির যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে, সেটা হলো লেসন নাম্বার 9, দ্য নর্থ শিপ, রিটেন বাই ফিলিপ আর্থার লার্কিন। আমি তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাস শেয়ার করতে চলেছি সত্যজিৎ বসু, হেড অব দ্য ইনস্টিটিউশন, তারকেশ্বর মহাবিদ্যালয়, এবং ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড প্রকাশিত ইংলিশ টিউটর সিরিজ ক্লাস 5 টু ক্লাস 10, তার টেক্সট পার্টের আমি হচ্ছি রাইটার। তোমরা রয়েছ ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমরা ক্লাস 9-এর লেসন নাম্বার 9, দ্য নর্থ শিপ, রিটেন বাই ফিলিপ আর্থার লার্কিন, এই কবিতাটা আজকে আলোচনা করব। তা তোমরা যদি তোমাদের টেক্সট বইটা দেখো, তাহলে একদম টেক্সট পার্টটা শুরু হওয়ার আগে অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড অ্যাবাউট দ্য পোয়েট্রি সাম ব্রিফ এক্সপ্লানেশনস আর গিভেন। কি বলা আছে সেখানে? ফিলিপ আর্থার লার্কিন 1922 to 1985, 20th century poet, was a renowned English poet and novelist. তিনি ছিলেন একজন খুব বিখ্যাত ইংরাজি সাহিত্যের কবি এবং সাহিত্যিক। ইন অ্যাডিশন টু দ্যাট, ইন প্র্যাকটিক্যাল লাইফ হি ওয়াজ এ লাইব্রেরিয়ান। তিনি তার বাস্তব জীবনে একজন লাইব্রেরিয়ানের ভূমিকায় চাকরি করতেন। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ, ফলোড বাই 2 novels, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। তাহলে তিনি কবিতা লিখেছেন, তারপরে তিনি উপন্যাস লিখেছেন। হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ ইটস সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, দ্য লেসার ডিসিভড। তার মানে 1955 সালে তিনি আবার কবিতার একটি সংকলন প্রকাশ করেন। সেই সংকলনটির নাম হচ্ছে দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য হুইটসন ওয়েডিং অ্যান্ড হাই উইন্ডোজ। এই দুটো হচ্ছে দুটো খুব বিখ্যাত কবিতা ফিলিপ লার্কিনের লেখা। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লৌরেট ইন 1984, বাট হি ডিক্লাইন্ড ইট। 1984 সালে পোয়েট লৌরেট, সভাকবি, তাকে পদ গ্রহণ করার জন্য তাকে অফার দেওয়া হয়, কিন্তু তিনি সেই পদ গ্রহণ করেননি। আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি, দ্য নর্থ শিপ, the poem is related to the journey of 3 different ships. 3টে জাহাজের 3 অভিমুখে যাত্রা, সেই নিয়ে আজকের কবিতা দ্য নর্থ শিপ। তাহলে কবিতায় ডিটেলস আলোচনা করার আগে তোমাদের টেক্সট বইয়ে কবিতা সম্পর্কে যে 3 লাইনের মতো একটা আলোচনা করা আছে, ফার্স্ট অফ অল I shall read it out. This poem describes the journey of 3 ships that head to different destinations. ডেস্টিনেশন কথাটার মানে হচ্ছে গন্তব্যস্থল। এই কবিতাটায় কি বর্ণনা করা হয়েছে? 3টে জাহাজের যাত্রা, 3 জন 3 দিকে যাচ্ছে। While 2 ships return back, one presses forward and faces perils to continue its long onward journey. While 2 ships return back, ওই 3টি জাহাজের মধ্যে 2টি জাহাজ ফিরে এসেছিল, কিন্তু 3 নম্বর যে জাহাজটি, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একটি জাহাজ কিন্তু সমস্ত ধরনের প্রতিবন্ধকতা ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অ্যান্ড ফেসেস পেরিল, পেরিল মিনস ডিস্ট্রাকশন, এবং শেষ পর্যন্ত সে ধ্বংসের মুখে পড়ে। টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার এই যে দীর্ঘ সামনের দিকে যাত্রাপথ, বিপদসংকুল যাত্রাপথ পেরোতে গিয়ে সে বিভিন্ন ধরনের সামুদ্রিক বিপদের মধ্যে পড়ে, যে বিপদগুলো দিনের শেষে ওই জাহাজটিকে ধ্বংস করে ছাড়ে। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অফ অল অবস্টাকল। এই 3টি জাহাজের সাফল্যর মধ্যে কবি এখানে উল্লেখ করছেন বিশেষ করে 3 নম্বর জাহাজের অ্যাসপিরেশন, তার আকাঙ্ক্ষাকে, যে আকাঙ্ক্ষা সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে ঠেলে
সামনের দিকে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। খুব ভালো কথা। এখন একজন বিখ্যাত কবি ফিলিপ লার্কিনের লেখা কবিতা শুধু তো কতকগুলো বর্ণনা সমাহার হতে পারে না। দেয়ার মাস্ট বি সাম সিম্বলিক্যাল অর ইনার মিনিং ইন দ্য মিডিস্ট অব দ্য প্রেজেন্টেশন। এই উপস্থাপনের মধ্যে কিছু অন্তত রূপকধর্মী বর্ণনা থাকবে, যে বর্ণনাগুলোর ওপর আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কি বলছে? দ্য জার্নি বিগিনস ইন দ্য মর্নিং। যাত্রা, তিনটে জাহাজের যাত্রা শুরু হচ্ছে কিন্তু সকালবেলায়। তাহলে আমরা যদি বিভিন্ন বিখ্যাত কবি বা সাহিত্যিকের লেখা কবিতা বা বিভিন্ন ধরনের সাহিত্য, যেখানে ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ফিনামিনা আর টেকেন আপ অ্যান্ড প্রেজেন্টেড ইন দ্য লিটারেচার অ্যাজ সিম্বল, যদি আমরা দেখি বিভিন্ন সাহিত্যে যেগুলো দেখি, সেটা হচ্ছে সেখান থেকে আমরা জানতে পারি মর্নিং ইজ দ্য সিম্বল অফ স্টার্টিং এ জার্নি অ্যান্ড ইটস অলওয়েজ পজিটিভ। তার কারণ ভোরবেলা যখন পূব আকাশে সূর্য ওঠে, পৃথিবীর জীবনের শুরু হয়। আস্তে আস্তে সূর্য মধ্য গগনে ওঠে। দ্যাট ইজ দ্য মিড পাথ অফ দ্য লাইফ অফ দ্য ডে। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন ধরে নেওয়া হয় ইট ইজ নাথিং বাট দ্য ডেথ বেড অফ দ্য ডে, দিনের মৃত্যুশয্যা। তারপরে যখন পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, দ্যাট কনফার্মস দ্য ডেথ অফ দ্য ডে। তার মানে এনি কাইন্ড অফ জার্নি অল অন এ সার্টেন বিকাম সিম্বলিক্যাল, carrying a special message to us when it will start in the morning. That means all the three ships are going to undertake a fresh journey full of hope for the prosperity of their journey. তিনটে জাহাজে যখন সকালবেলা যাত্রা শুরু করছে, তিনজনের মধ্যেই যেটা রয়েছে সেটা হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, টু রিচ অ্যাট দ্য ডেস্টিনেশন, টু বি প্রসপারাস আউট অফ দ্য জার্নি। তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছবে এবং এই যাত্রা থেকে তারা সমৃদ্ধ হবে। দিস শুড বি দ্য এম হোয়েন সাম জার্নি স্টার্টস ইন দ্য মর্নিং। এইবার সকালবেলা যখন জাহাজগুলো তোমার যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ডিসক্রিপশন অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য সি? ইট ইজ দ্য রাইজিং উইন্ড। তার মানে রাইজিং উইন্ড মানে হচ্ছে সমুদ্র যাত্রা করার জন্য তখনকার দিনে যে সমস্ত জাহাজ সমুদ্রে যেত, তাদের বেশিরভাগটাই হচ্ছে পালতোলা জাহাজ। পালতোলা জাহাজ মানে ইউ মাস্ট হ্যাভ টু গ্যাদার উইন্ড। পালে তোমাকে বাতাস জড়ো করতে হবে। উইথ দ্য হেল্প অফ দ্য উইন্ড দ্য শিপ উইল স্টার্ট টু ফ্লোট ইন দ্য মিডিস্ট অফ দ্য সি। যার ফলে যে কোনো জাহাজের যাত্রা শুরু করার জন্য দেয়ার মাস্ট বি দ্য প্রেজেন্স অফ দ্য রাইজিং উইন্ড ইন দ্য সি। সমুদ্রের মধ্যে কিন্তু বাতাসের স্রোত থাকতে হবে। সো অল দ্য থিংস are absolutely favorable for the starting of the journey. What is that? The time is the morning, and in the midst of the sea there is the presence of lots of wind. প্রচুর বাতাস রয়েছে সমুদ্রের মধ্যে। That means this is the proper time to start the journey. এইবার প্রথম জাহাজটা গেল কোন দিকে? টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। পশ্চিম দিকে যে জাহাজটি গেল, সে যেটা দেখতে পেল, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফেভারেবল ফর ইটস জার্নি। তার যাত্রা করার জন্য সমুদ্রে প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে মদত দেয়। সো দ্য ফার্স্ট শিপ দ্যাট গোজ টুয়ার্ডস দ্য ওয়েস্ট গেটস অ্যাবসলিউট হেল্প ফ্রম দ্য উইন্ড। বাতাস থেকে সে কিন্তু সম্পূর্ণ সাহায্য পায়। সো with great speed it advances
and ultimately reached the destination. তার মানে প্রথম যে জাহাজটি পশ্চিম অভিমুখে যাত্রা শুরু করেছিল, সে বাতাসের কাছ থেকে, সমুদ্রের কাছ থেকে সমস্ত ধরনের মদত পেল, and with quick speed it ultimately reached the destination. Then of course that very ship will be prosperous. তাহলে পশ্চিম অভিমুখে যে জাহাজটি যাত্রা করলো, সে তার গন্তব্যস্থলে খুব সুন্দরভাবে পৌঁছে গেল। তার মানে এই জাহাজ তার যাত্রা থেকে যথেষ্ট সমৃদ্ধি লাভ করবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নাও অ্যাবাউট দ্য সেকেন্ড শিপ, ইট টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটা মুখ ঘোরালো, কোন অভিমুখে যেতে আরম্ভ করলো? পূবের দিকে। When it starts its journey and goes into the midst of the ship finds that wind is flowing from the opposite side. That means here the wind for the ship is not at all favorable, but creating obstruction in its journey. পূবের দিকে যে জাহাজটা যেতে আরম্ভ করলো, সে দেখলো বাতাস বইছে ঠিক উল্টো দিক থেকে। তার মানে এই অবস্থায় জাহাজের যাত্রা বেশি দূর চালিয়ে নিয়ে যাওয়া something troublesome, and after a certain time such a kind of situation appears where the ship had no other option but to stop the ship with the use of anchor. What for? Because of the great wind flowing from the opposite side. উল্টো দিক থেকে প্রচন্ড বাতাস বইছে, যার ফলে দ্বিতীয় জাহাজটাকে মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হলো। নাও দ্য ডেসক্রিপশন অ্যাবাউট দ্য থার্ড শিপ। দ্য থার্ড শিপ স্টার্টস ইটস জার্নি টুয়ার্ডস নর্থ। তৃতীয় জাহাজটা তার যাত্রা শুরু করলো উত্তরের অভিমুখে। কিছুক্ষণ পরে কি দেখতে পেল? দ্য স্কাই বিকামস গ্র্যাজুয়ালি ডার্ক, so the sea also became dark. But the ship was so much robust in its attitude, it never thinks of stopping the journey or going backward. উত্তরের জাহাজটা প্রতিকূল পরিস্থিতির সামনে পড়লেও সে তার যাত্রা থামিয়ে দেওয়া বা পিছনের অভিমুখে যাত্রা করা, এ কথা জাহাজটা ভাবতেই পারে না। So it moves forward, এগিয়েই চলল, overcoming obstacles one after another. At the end of the day, what happens? The ship that went towards the west comes back becoming rich and prosperous. তার কারণ the first ship that went towards the west ultimately reached the destination, fulfilled all its aim, and ultimately came back being prosperous. The second ship that went towards the east was unable to move forward. Because of what? Because of the great flow of the wind from the opposite side. উল্টো দিক থেকে ভয়ঙ্কর বাতাসের উপস্থিতির জন্য দ্বিতীয় জাহাজটি তার যাত্রা বেশি দূর কন্টিনিউ করতে পারেনি, যার ফলে সে ফিরে এলো, কোটিং ডিফিট। সে পরাজয় বরণ করে বাড়িতে ফিরে এলো। বাট দ্য থার্ড শিপ নেভার কামস ব্যাক। তৃতীয় জাহাজটা কিন্তু কোনোদিনই ফিরল না। দ্যাট মিনস ডেফিনেটলি ইট হ্যাজ কোটেড ইটস পেরিল only to continue its adventurous journey, overcoming different types of obstacles. বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাকে ঠেলে তৃতীয় জাহাজটা যখন উত্তর অভিমুখে তার যাত্রা কন্টিনিউ করতে চেয়েছিল, তাকে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো। সো দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ কেম ব্যাক, ওয়ান হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড, happy and prosperous, another is
আনহ্যাপি, স্যাড, আনফুলফিল্ড, নট কন্টেন্টেড অ্যাট অল। তার কারণ দ্বিতীয় জাহাজটা পূবের অভিমুখে যে গিয়েছিল সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি বিকজ অব দ্য আনফেভারেবল উইন্ড। তার মানে যে দুটো জাহাজ আবার ফিরে এলো তাদের মধ্যে একজন তৃপ্ত, একজন সম্পূর্ণ, আর একজন অতৃপ্ত এবং অসম্পূর্ণ। বাট দ্য থার্ড শিপ নেভার কামস ব্যাক। তৃতীয় জাহাজটা কিন্তু কখনোই ফিরল না। Now, if we try to discuss the symbolical aspect of the presentation, then the poem becomes uplifted to a higher level of understanding. কবিতাটাকে যদি আমরা রূপক অর্থে এবার বিচার বিবেচনা করা শুরু করি তাহলে দেখা যাবে কবিতাটা অন্য মার্গে পৌঁছে যাচ্ছে। কিরকম? এই যে তিনটে জাহাজ, একটা গেল পশ্চিম অভিমুখে, একটা গেল পূবের অভিমুখে, আর একটা গেল উত্তর মুখে। নর্মাল ইন ডিফারেন্ট টাইপস অফ লিটারেচার উই ফাইন্ড নর্থ used as a symbol of permanence or eternity. উত্তর অভিমুখটাকে ধরে নেওয়া হয় বা রূপক অর্থে সাহিত্যে বর্ণনা করা হয় চিরন্তন, অমরত্ব। দেখো লক্ষ্য করে, দ্য শিপ, দ্য থার্ড শিপ দ্যাট ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ নেভার কামস ব্যাক, বাট প্যারালালি নেভার কোটস ডিফিট। যে পরাজয় বরণ করেছিল দ্বিতীয় জাহাজটা, তৃতীয় জাহাজটা হয়তো মৃত্যুমুখে পতিত হলো, বাট আলটিমেটলি প্রুভস ইটসেলফ অ্যাজ এ লাইফ লং ফাইটার টু ফাইট এগেনস্ট অল দ্য অবস্টাকলস অফ লাইফ। আমাদের পৃথিবীতেও তিন ধরনের মানুষ আছে। কিছু মানুষ, দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ পিপল, those who always get the favor of luck, favor of the situation. We may call them lucky. তারা যে কাজে হাত দেয় সে কাজেই সাফল্য পায়, so that they are happy and contented. এটা গেল প্রথম এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ আছে, those who are unlucky somehow. তারা দেখা যায় যখনই কোনো অ্যাডভেঞ্চারাস জার্নি শুরু করে, they have to face different types of obstacles, but they have not that capacity to fight against odd situations too much. এই যে দ্বিতীয় ধরনের মানুষগুলো, তারা প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এখন প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়ে লড়াই করার মতো সামর্থ্য তারা সবসময় জোগাড় করতে পারে না। So ultimately they could defeat because of the obstacles in life and become the victim of circumstances. দেখো, এই দু ধরনের মানুষ, যারা চেষ্টা করে সাফল্য পেল, চেষ্টা করে ব্যর্থতা এলো, বাট হোয়াট এভার মে বি দ্য রেজাল্ট, these two categories of people may be called the common people. তারা কোনোদিন জীবনের চ্যালেঞ্জ নেয় না তা নয়, কিন্তু তাদের জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে whether the situation is favorable to them or not. তাদের জীবনটা কিরকম? কোয়াইট অর্ডিনারি। if they are successful, then also they are ordinary. if they have to cope defeat, then also they are ordinary. What for? They are not ready to face the greatest obstacles of life. জীবনের সবচেয়ে কঠিন প্রতিবন্ধকতাটার মুখোমুখি দাঁড়ানোর মতো ক্ষমতাই তাদের নেই। They are ordinary in nature. But if you try to find out, there is another category of people. তারা কারা? ওই তৃতীয় জাহাজটার মতো, যারা অদম্য, আনডন্টেড জিল, হু হ্যাভ, যাদের মধ্যে রয়েছে হার না মানা প্রাণবন্ততা, হু ফাইটস দ্য অবস্টাকলস টু মার্চ ফরওয়ার্ড ইন দ্য জার্নি অফ লাইফ, যারা জীবনের যাত্রাপথে যে কোনো ধরনের প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়ে হার মানার কোনো প্রশ্ন নেই। দে আর এভার রেডি টু কন্টিনিউ দেয়ার ফাইট।
What may be the result? In most of the cases, they have to put death. But in the midst of death, all on a sudden they get everlasting presence on this earth. They become permanent. কিরকম? তোমরা যদি ধরো স্বাধীনতার ইতিহাস পড়ো তাহলে দেখতে পাবে স্বাধীনতার অনেক অমর চরিত্র আমাদের ইতিহাসে গাঁথা রয়েছে। বাট ইফ ইউ রিড অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস, probably you will find his character unparalleled. অথচ লক্ষ্য করে দেখো, at the end of the day he could not get any kind of success in his life. ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রথমে জাতীয় কংগ্রেসের আন্ডারে দেশবাসীকে নিয়ে লড়াই করার চেষ্টা করলো, দেখলো না সেখানে অনেক সমস্যা, সে বিদেশ চলে গেল। জাপান, জার্মানি, বার্মা, বিভিন্ন দেশের একদম টপ যারা লিডার তাদের সঙ্গে হাতে হাত মেলালো। তার ইচ্ছে ছিল যে দেশমাতৃকাকে যে কোনো মূল্যে স্বাধীনতা দিতে হবে। তার জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এলো, বিভিন্ন ধরনের ব্যর্থতা এলো, বাট নট ফর এ সিঙ্গল সেকেন্ড হি কোটেড ডিফিট। তিনি কিন্তু এক মুহূর্তের জন্য পরাজয়কে বরণ করেননি। আলটিমেটলি হোয়াট বিকেম অফ নেতাজি? হি ইজ লস্ট। কিভাবে মারা গেল সেটাও জানা যায় না, আদৌ মারা গেছেন কিনা সেটা নিয়েও প্রচুর দ্বন্দ্ব রয়েছে। But in the midst of that struggle, undaunted zeal, his ever fighting spirit against any kind of obstacle that may appear in front of him, all these qualities has given him the permanence, the immortality in the heart of the world people. যার ফলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমরা যারা ভারতীয় তারাই শুধু গর্বিত তা নয়, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হি ইজ এনাফ টু বিল্ড এ সেপারেট ইমেজ অফ হিমসেলফ। হোয়াট ইজ দ্যাট ইমেজ? ইমেজ অফ পারমানেন্স, ইমেজ অফ ইমমর্টালিটি। তাহলে এই যে 3 নম্বর জাহাজটা, who went towards north, and after a certain percentage of journey it finds that the sky is gradually becoming covered with black cloud. The sea starts to become unfavorable to continue the journey. But not for a single second that very ship thought about quoting defeat or stop. কিন্তু ওই তৃতীয় জাহাজটা এক মুহূর্তের জন্য পরাজয় বরণ করার কথা ভাবেনি, থেমে যাওয়ার কথা ভাবেনি, এগিয়ে গেছে একের পর এক প্রতিবন্ধকতা টপকে টপকে। আলটিমেটলি ইট হ্যাড টু কোট ডেথ। ইট এন্টার্ড ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ পেরিল, ধ্বংস হয়ে গেছে। বাট ইন্টু দ্য মিডিস্ট অফ দ্যাট পেরিলুয়াস সিচুয়েশন, ইন্টু দ্য মিডিস্ট অফ দ্যাট ডিস্ট্রাকশন, ultimately it has achieved immortality on this earth. তাহলে এটাই হচ্ছে তৃতীয় জাহাজের বৈশিষ্ট্য। লক্ষ্য করে দেখো, প্রথম আর দ্বিতীয় জাহাজ দিনের শেষে ফিরে এলো, একজন সাফল্য নিয়ে আর একজন ব্যর্থতা নিয়ে। বাট ইন ফ্রন্ট অফ বোথ অফ দেম দেয়ার ইজ আদার চান্স টু আন্ডারটেক অ্যানাদার জার্নি। পরের যাত্রায় যে সাফল্য পেয়েছিল সে আবার ব্যর্থতা পেতে পারে, যে ব্যর্থ হয়েছিল সে সাফল্য পেতে পারে। বাট দিস ইজ নাথিং বাট দ্য স্টোরি অফ দ্য অর্ডিনারি পিপল। এই ধরনের ঘটনাগুলো সাধারণ মানুষের জীবনকে বর্ণনা করে। বাট দোজ হু আর ট্রুলি অ্যাডভেঞ্চারাস ইন স্পিরিট, দোজ হু হ্যাভ দ্যাট আনডন্টেড জিল, they never learn to utter the word that I am defeated. And that very great adventure may bring for them ultimate destruction, ultimate peril. কিন্তু তাকে যদি তুমি জিজ্ঞেস করো তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি মৃত্যুর মুখে পড়ে গেলে, তিনি কি বলবেন? এ ধ্বংসই আমি চেয়েছিলাম,
তার কারণ যে ধ্বংসের মধ্যে থেকে অমরত্বের জন্ম হয়, যে ধ্বংস একটা মানুষকে সাধারণের সীমার অনেক ওপরে নিয়ে গিয়ে অসাধারণত্ব প্রদান করে, দ্যাট ইজ দ্য সিম্বলিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য পোয়েটিক প্রেজেন্টেশন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম। তাহলে কি বললাম? তিনটি জাহাজ, তাদের তিন ধরনের যাত্রা আসলে ক্লাসিফাই করে থ্রি ডিফারেন্ট টাইপস অফ পিপল অন দিস আর্থ। The first one gets the favor of the situation, they are lucky, prosperous, happy. The second category of people, they always face different types of obstacles and ultimately could defeat, but they remain alive. এই প্রথম আর দ্বিতীয় ক্যাটাগরির মানুষ এরা সাধারণ মানুষ। But there is a third category among us. যদিও এই ধরনের মানুষগুলো খুব সচরাচর দেখা যায় না, দে আর রেয়ার কাইন্ড অফ পিপল। তারা এমন এক স্পিরিট নিয়ে জন্মায় দ্যাট দে আলটিমেটলি গেট ইমমর্টালিটি ইন দ্য মিডিস্ট অফ দেয়ার ডেথ, যারা মৃত্যুর মধ্যে অমরত্ব পায় বিকজ অফ দ্যাট আনডন্টেড স্পিরিট উইথ হুইচ দে আর বর্ন অন দিস আর্থ। আশা করি এই সাহিত্যের বর্ণনাটা তোমাদের ভালো লাগবে এবং ইট উইল বি হেল্পফুল ফর ইউ to understand the present at the present time, in addition to that to learn literature in future. ভবিষ্যতে সাহিত্য বুঝতে এই ধরনের আলোচনাগুলো তোমাদেরকে অনেকটা সাহায্য করবে সেই আশা করি। নাও উই আর গোয়িং টুয়ার্ডস দ্য টেক্সট। এবার আমরা চলো টেক্সটের দিকে এগিয়ে যাই। আই স থ্রি শিপস গো সেলিং বাই। কবি বলছেন আমি দেখতে পেলাম তিনটি জাহাজ সমুদ্রে পাড়ি দিচ্ছে। সেল মানে হচ্ছে SAIL, সেল মানে হচ্ছে সমুদ্রে পাড়ি দেওয়া। আমি দেখেছিলাম তিনটি জাহাজ, অল দ্য থ্রি শিপস সেলড টুয়ার্ডস দ্য ডেপথ অফ দ্য সি। গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে তিনটি জাহাজ। ওভার দ্য সি দ্য লিফটিং সি। লিফটিং কথাটার মানে হচ্ছে রাইজিং। রাইজিং বিকজ অফ হোয়াট? Rising because of the presence of wind, strong wind in the midst of the sea. তাহলে when the sea is calm and quiet, it may seem to you good, but that is not proper to start a journey of a ship. যে কোনো জাহাজের যাত্রা শুরু করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সমুদ্রটাকে হতে হবে লিফটিং সি, রাইজিং সি। তাহলে হোয়াট ফর ইট ইজ দ্য লিফটিং সি, হোয়াট ফর ইট ইজ দ্য রাইজিং সি? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ স্ট্রং উইন্ড ইন দ্য মিডিস্ট অফ সি। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। আমি কবিতাটার আলোচনা করতে গিয়ে প্রথম অংশে বলেছি দ্য জার্নি বিগিনস ইন দ্য মর্নিং। ইট ইজ অলওয়েজ পজিটিভ ইন নেচার। সকালের যাত্রা সবসময় পজিটিভ, তার কারণ সকাল মানে হচ্ছে দিনের শুরু, দিনের জীবনের শুরু। So, parallelly, a journey of a ship starts in the morning. And one was rigged for a long journey. রিগ কথাটার মানে, RIG রিগ কথাটার মানে হচ্ছে ইকুইপ দ্য শিপ ফর এ লং জার্নি। এখন একটা জাহাজ যখন দীর্ঘ যাত্রায় বেরোয় তখন তাকে বিভিন্নভাবে সুসজ্জিত হতে হয়। তার কারণ দীর্ঘদিন তাকে সমুদ্রের মধ্যে থাকতে হবে, মানে ওই দীর্ঘ যাত্রার জন্য যে পরিমাণ খাবার দাবার, জল, ওষুধপত্র, পোশাক পরিচ্ছদ এগুলো প্রয়োজন, এভরিথিং শুড বি স্টোরড ইন দ্য শিপ বিফোর স্টার্টিং দ্য জার্নি। তাহলে এখানেও প্রথম জাহাজটা ওয়াজ রিগড ফর এ লং জার্নি। তার মানে রিগ মানে কি বললাম? ইকুইপ। তার মানে প্রথম জাহাজটা যেটা করেছিল, ইকুইপড ইটসেলফ উইথ অল দ্য নেসেসারি আইটেমস টু আন্ডারটেক এ লং জার্নি। দীর্ঘ যাত্রা করার জন্য একটা জাহাজকে যেভাবে সুসজ্জিত করতে হয়, প্রথম জাহাজটি সেইভাবে নিজেকে সুসজ্জিত করেছিল। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটা তার অভিমুখ ঘোরালো কোন দিকে? পশ্চিমের দিকে। ওভার দ্য সি দ্য রানিং সি। জাস্ট নোট হিয়ার, হিয়ার ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভস উইল বি অ্যাডেড টু দ্য নাউন সি। সমুদ্রের আগে বিভিন্ন পরিস্থিতি অনুসারে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে। যেমন ধরো একদম সকালবেলা সমুদ্রটাকে বোঝাতে গিয়ে কি ব্যবহার করলেন কবি? দ্য লিফটিং সি, দ্য রাইজিং সি।
Now, for the journey of the first ship, the poet uses the word the running sea. Running sea মানে ছুটন্ত সমুদ্র. That means here the condition of the sea is absolutely favorable for a strong journey, for a long journey. তাহলে দীর্ঘ যাত্রা করার জন্য, দৃঢ় যাত্রার জন্য একটা সমুদ্রের যে অবস্থা দরকার, এখানে প্রথম জাহাজটা that moved towards the west got that favor of the wind, got that favor of the sea. So here in the according to the poet, the sea is described as running sea. And by the wind was all possessed. আমি বলেছি পালতোলা নৌকো, পালতোলা জাহাজের যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ট্রং ফেভারেবল উইন্ড. Here the first ship got everything in its possession related to the favor of the wind. বাতাসের যে সাহচর্য, বাতাসের যে সাহায্য এই জাহাজটার প্রয়োজন ছিল, জাহাজটা কিন্তু বাতাসের কাছ থেকে সমস্ত ধরনের সাহায্য পেয়েছে. And carried to a rich country. সেই ফেভারেবল সি, রানিং সি, with the help of favorable wind, the ship is carried forward towards a rich country. That means out of that journey, the first ship will be definitely prosperous, happy and contented. তার কারণ কি? প্রথমত, they have reached their destination. Secondarily, throughout their journey, they never for a single second had to face any kind of obstacles from the sea. Better to say, they have got all the different types of help from the sea and the wind. So, ultimately, they have reached their destination. তাই শেষ পর্যন্ত তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল. And that is a rich country they have reached. The second turn towards the east. দ্বিতীয় জাহাজটা অভিমুখ করলো কোন দিকে? পূবের দিকে. Over the sea, the quaking sea, Quaking. কোয়েকিং কথাটার মানে হচ্ছে স্টিয়ারিং, STIRRING, মানে উথাল পাথাল হওয়া. The second turn towards the east over the sea, the quaking sea. এখানে দ্বিতীয় জাহাজটার জন্য সমুদ্র কিরকম? ভয়ঙ্কর উত্তাল সমুদ্র. What for? Because here the wind for the ship is not at all favorable. It is just the opposite, creating great obstacles in front of the forward movement of the second ship. দ্বিতীয় জাহাজটার যে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর বাধার সৃষ্টি করছে দ্বিতীয়, তোমার কি বলে, the condition of the sea, the condition of the wind which blows from the opposite direction. And the wind hunted it like a beast. Hunt মানে হচ্ছে শিকার করা. তুমি লক্ষ্য করে দেখবে যখন শিকারী কোনো প্রাণী শিকারের পেছনে দৌড়য়, শিকারী প্রাণীর প্রথম লক্ষ্যই হচ্ছে তার যে শিকার হতে যাচ্ছে তার দৌড় থামিয়ে দেওয়া, টু মেক ইট ডিসহার্টেন্ড, টু মেক ইট টায়ার্ড. তবে তো সে শিকারকে নিজের কবজায় আনতে পারবে. And the wind hunted it like a beast. তার মানে দ্বিতীয় জাহাজটার কাছে বাতাস হচ্ছে, the presence of the wind is just like the presence of a giant, the presence of a monster, the presence of a hunter or a great beast. যেন মনে হচ্ছে জাহাজটাকে শিকার করার জন্য সে উদ্যত. যার ফলে দ্বিতীয় জাহাজটা কি বাধ্য হলো? টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি. অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর ফেলা, ক্যাপটিভিটি মানে বন্দি দশা. তার মানে দ্বিতীয় জাহাজটা যেটা পূবের অভিমুখে যাত্রা শুরু করেছে, আফটার সাম টাইম ইট ফেসেস সো মাচ আনফেভারেবল উইন্ড ব্লোয়িং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন দ্যাট দ্য সি লস্ট অল ইটস হোপ টু মুভ ফরওয়ার্ড and reach the destination. Ultimately, out of fear, it had no other option but to use its anchor to hold the ship. জাহাজটাকে দাঁড় করানোর জন্য তাকে অ্যাঙ্কার ব্যবহার করতে হলো. And ultimately, the ship was captivated by the gigantic presence, the monstrous presence of the unfavorable wind. বিরূপ বাতাসের সামনে পড়ে
দ্বিতীয় জাহাজটাও কিন্তু মৃত্যুবরণ করতে বা থমকে দাঁড়াতে বাধ্য হলো। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটা উত্তর অভিমুখে যাত্রা শুরু করলো। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। এখানে লক্ষ্য করে দেখো, উত্তর অভিমুখে যাত্রা করা তৃতীয় জাহাজটা যে সমুদ্রকে দেখতে পাচ্ছে সে সমুদ্র কিরকম? নট এট অল ফেভারেবল, নট এট অল অ্যাকসেপ্টেবল, বাট সামথিং হরিফাইং। হোয়াট ফর? উত্তর অভিমুখে যখন জাহাজ এগোতে আরম্ভ করলো সে দেখতে পেল কিরকম? দ্য সি ইজ বিকামিং গ্র্যাজুয়ালি ডার্কার অ্যান্ড ডার্কার অ্যান্ড ডার্কার। দ্যাট মিনস দ্য আপার স্কাই, the sky above becomes covered by the dark layer of cloud. নিশ্চয়ই আকাশ, মাথার উপরে আকাশ ভয়ঙ্কর তোমার কালো মেঘে ছেয়ে গেছে, যার ফলে তৃতীয় জাহাজটা চোখের সামনে যেটা দেখতে পেল সেটা হচ্ছে ডার্কেনিং সি। তাহলে ডার্কেনিং সি কথাটাকে ভাঙলে কি দাঁড়াবে? দ্য সি দ্যাট ইজ গ্র্যাজুয়ালি বিকামিং মোর অ্যান্ড মোর ডার্ক। আর আমরা কি জানি ডার্ক কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? ব্ল্যাক। তাহলে ডার্ক আর ব্ল্যাক আলটিমেটলি ব্রিংস দ্য মেসেজ অফ ডেথ, পেরিল, ডিস্ট্রাকশন। তাহলে এই অবস্থায় যদি জাহাজটা কোনো সাধারণ জাহাজ হতো সে কাঁপতে কাঁপতে ফিরে আসতো কিংবা কোথাও দাঁড়িয়ে পড়তো। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফরওয়ার্ড। বাতাসের সামান্যতম শ্বাস প্রশ্বাস এগিয়ে এলো না। তার মানে হিয়ার দ্য উইন্ড ইজ পার্সনিফাইড। যেন মনে হচ্ছে বাতাস তার নিঃশ্বাস ফেলে হয় জাহাজকে আটকে দেবে কিংবা জাহাজকে এগোতে সাহায্য করবে। বাট হিয়ার দ্য প্রেজেন্স অফ দ্য উইন্ড ইন দ্য মিডিস্ট অফ দ্য সি ইজ অ্যাবসলিউটলি হল্টেড। বাতাস যেন কোথাও থমকে দাঁড়িয়েছে। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি। ডেক মানে হচ্ছে পাটাতন, জাহাজের যে সামনের পাটাতন চকচক করছে, শাইনের পাস্টেন্স শোন, ফ্রস্টিলি। দ্যাট মিনস ইন দ্য মিডিস্ট অফ দ্য স্কাই, ইন দ্য মিডিস্ট অফ দ্য ওয়েদার দেয়ার ইজ দ্য প্রেজেন্স অফ ডিপ ফ্রস্ট। তাহলে সমুদ্রের মাঝে যদি তোমার কুয়াশা আসে তাহলে কি হবে? ইট ইজ ডেঞ্জারাস ফর এনি কাইন্ড অফ সি জার্নি ফর দ্য শিপ। হোয়াট ফর? দ্য ভিজিবিলিটি উইল বি অ্যাবসলিউটলি রেস্ট্রিক্টেড, অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্যাট the presence of the frost in the midst of the sea brings the message of rain and lightning and destruction in the midst of the sea. The northern sky rose high and black over the proud unfruitful sea. And the northern sky, জাহাজটা কি দেখতে পেল? তার চোখের সামনে উত্তর দিকের আকাশ rose high and black. That means black cloud is rising from the northern horizon, and gradually and quickly it is covering the greater part of the sky. উত্তর আকাশে তৃতীয় জাহাজটা যেটা দেখতে পেল, উত্তর আকাশের দিগন্ত রেখা থেকে হুহু করে উঠে আসছে কালো মেঘ। that covers the sea, that covers the light, so that an absolute frosty and dark weather is prevailing in front of the ship. And it is horrible to continue the journey in such a situation. এইরকম একটা অবস্থায় একটা জাহাজের পক্ষে যাত্রা কন্টিনিউ করাটা যথেষ্ট কঠিন কাজ। তাহলে লক্ষ্য করে দেখো, তৃতীয় জাহাজের ক্ষেত্রে সমুদ্রের বর্ণনা দিতে গিয়ে দুখানা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। ওয়ান ইজ ডার্কেনিং, অ্যানাদার ইজ আনফ্রুটফুল। দুটো অ্যাডজেক্টিভই কিন্তু নেগেটিভ ইন অ্যাসপেক্ট। But what ultimately becomes the result of the three ships? East and west the ships came back. পূবের দিকে যে জাহাজ গিয়েছিল, পশ্চিমের দিকে যে জাহাজ গিয়েছিল, both of them came back. তারা দুজনেই ফিরে এসেছিল, হ্যাপিলি অর আনহ্যাপিলি। তার কারণ পশ্চিম অভিমুখে যে প্রথম জাহাজ যাত্রা শুরু করেছিল, he got the favor of the wind and so quickly he reached the destination. And that was a rich country. That means the first ship when comes back, it is happy and contented and rich and prosperous because it has got absolute success out of its journey. But the second ship, পূবের অভিমুখে যে জাহাজটা যাত্রা করেছিল,
কিছুক্ষণ যাওয়ার পরেই the condition of the sea became unfavorable for it. A strong wind started to blow from the opposite. So ultimately the second ship had no other option but to halt its journey, and at the end of the day, becoming unhappy, becoming not contented, it had no other option but to come back to the port. যার ফলে দ্বিতীয় জাহাজটা যেটা ফিরে এলো, it is unhappy because it has got no result out of its journey. It is unable to reach at the destination. So the journey is unhappy. The journey is one of unfruitfulness. But the third went wide and far. কিন্তু তৃতীয় জাহাজটা সে যাত্রা করেছে মানে সে যাবেই, হোয়াট এভার মে বি দ্য অবস্টাকল দ্যাট ইট মে হ্যাভ টু ফেস, ইট ইজ এভার রেডি টু টেক আপ দ্যাট চ্যালেঞ্জ। তৃতীয় জাহাজটা কিন্তু যে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইনটু অ্যান আনফরগিভিং সি। লক্ষ্য করে দেখো, তৃতীয় জাহাজটার জন্য সমুদ্রের বর্ণনা দিতে গিয়ে এর আগে আমরা দুটো অ্যাডজেক্টিভ পেয়েছি, ডার্কেনিং অ্যান্ড আনফ্রুটফুল। But here another adjective is used in respect of the journey of the third ship, unforgiving ship. Unforgiving মানে হচ্ছে যে ক্ষমা করতে জানে না, রুথলেস, নির্দয়, নির্মম। But the third went wide and far into an unforgiving ship. কিন্তু তৃতীয় জাহাজটা এগিয়ে চলল অনেক দূর পর্যন্ত। Though the condition of the sea for that very ship was absolutely unfavorable, absolutely ruthless. তার মানে we can easily predict that this journey is going to be the last journey for the third ship, because it has faced different types of obstacles from which the coming danger is becoming greater and greater for the ship. Probably it have to court defeat, death, peril. But what is the motto of the third ship? Never utter die before the actual death comes. মৃত্যু আসার আগে মরে গেছে এই কথাটা উচ্চারণ করার কোনো প্রশ্ন নেই। Until the last breath I must have to carry on my fighting against obstacles to be conquerors. If I can conquer, it's great. If I cannot do that, it's again great. What for? The world will remember me forever as an immortal figure of fighting who faced every kind of challenge that came into its path. But the third went wide and far into an unforgiving sea, into an ruthless sea, under a fire-spilling star. Fire-spilling star বলতে বোঝায় ধূমকেতু, দা কোমেট। তোমরা যদি আকাশের দিকে তাকাও তাহলে দেখতে পাবে মাঝে মধ্যেই যেটাকে ভূগোলে বলা হয় তারা খসা, আকাশের মধ্যে যেটা দেখতে পাবে একটা প্রচন্ড আলোকবর্তিকা আকাশের একদিক থেকে আরেক দিকে ছুটে গেল। ওটা আসলে কি? কোন গ্রহের মৃত্যু ঘটল। ইট বিকামস ডিস্ট্রাক্টেড ইন দ্য মিডিস্ট অফ দিস গ্রেট ভাস্ট ইউনিভার্স। তাহলে আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, তার মানে ওই তৃতীয় জাহাজটা যখন উত্তরমুখে যাচ্ছে, the sea becomes unfavorable, the wind also stopped, the sky became absolutely covered with the dark layer of clouds, so the ship can easily see the impending danger in its journey. But it had so much undaunted courage, so much spirited it is. Overcoming obstacles after obstacles, it will move forward, whatever may be the result. ফল যাই হোক না কেন, এগিয়ে যাওয়ার মন্ত্র নিয়ে সে এগিয়ে চলেছে। And it was rigged for a long journey. Rigged means decorated. দেখো তৃতীয় জাহাজটা কি বলতো, দীর্ঘ যাত্রার জন্য সুসজ্জিত হয়ে বেরিয়েছিল। তার মানে কবিতাটা শেষ হলো বটে, বাট হোয়াট বিকামস আওয়ার অ্যাসেসমেন্ট? 3 ships started their journey, 2 came back, but the third never came back. What for? Definitely it has courted peril, but
into the midst of that perilous journey, that very ship has got immortality, permanence. আমি তোমাদের শিরোনামটা আলোচনা করার সময় বলেছিলাম দ্য নর্থ শিপ, why not the east ship, the west ship, the south ship? It is the north ship that becomes ultimately the title. আমি বলেছি তোমাদের যে সাহিত্যে নর্থ এইটা সাধারণত ব্যবহার করা হয় টু সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট পার্মানেন্স, ইমমর্টালিটি। সো দ্য থার্ড শিপ মে কোট পেরিল, মে বি ডিস্ট্রাক্টেড, বাট আলটিমেটলি ইট হ্যাড গট immortality, permanence on its journey on this earth. And this is the third category of people who are symbolically presented through the journey of the third ship. এদেরকেই কিন্তু পৃথিবী মাথায় তুলে রাখে, এরাই পৃথিবীতে বন্দিত হয়। দ্যাট মিনস দে আলটিমেটলি ক্যান প্রুভ দেমসেলভস অ্যাজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রা হিউম্যান। সো দিস ইজ দ্য total presentation of the poetry. আশা করি word by word we have discussed the poem fully. We have also discussed the symbolical aspects that may enhance your capacity to understand literature better in future. সেই দিকটাও আমরা যথাসম্ভব আলোচনা করেছি। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। and that's the end of this class. যাওয়ার আগে আবার একবার মনে করিয়ে দিই, আমরা এতক্ষণ ছিলাম ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে ক্লাস শেয়ার করছিলাম সত্যজিৎ বসু, হেড অব দ্য ইনস্টিটিউশন, তারকেশ্বর মহাবিদ্যালয়। আরও ভালো করে পড়ার জন্য তোমরা ছায়া প্রকাশনী প্রকাশিত সমস্ত বইগুলো ইনক্লুডিং ইংলিশ টিউটর ফর ক্লাস 9 তোমরা এগুলোকে অনুসরণ করবে। আশা করি ইউ উইল বি এবল টু গেট সাকসেস ইন ইয়োর লাইফ অফ এডুকেশন। শিক্ষার জগতে তোমরা সাফল্য পাবে এই বিশ্বাস নিয়ে আজকের ক্লাস শেষ করছি। ভালো থেকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।